ইদানিং আমাদের বাড়িতে আমার জন্য প্রচুর বিয়ের প্রস্তাব আসতেছে। তো একদিন আমার চাচা ফোন করে মাকে বলল যে ওর জন্য আর আপনারা বিয়ের ঘর দেখেন না, ওকে আমি বিয়ে দিয়ে দিছি। এটা কেমন কথা, আমাকে বিয়ে দিয়ে দিছে? কোথায় বিয়ে দিছে? তো বলতেছে যে কিছু বলা যাবে না, আমি যখন আসবো এসে আপনাদের সাথে কথা বলবো। এটা শোনার পর তো আমার মায়ের মাথা নষ্ট হয়ে গেছে। পাশাপাশি বাসার সবাই ধারণা করতেছে আমি হয়তো কারোর সাথে প্রেম করতাম। চাচা দেশে থাকতে চাচাকে বলছি, তাই চাচা আমাকে বিয়ে দিয়ে দিছে। বাট বিয়েটা যে আমার কার সাথে হয়েছে সেটা আমি নিজেও জানি না, আমার বিয়ে কার সাথে হয়েছে। তো চলেন আমার স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি তিথি, আমার বাসা হচ্ছে সিলেটে। আর আমার সম্বন্ধে একটু বলি, আমার বাপ চাচারা হচ্ছে 3 ভাই। আমার বাবা সবার বড়। আর আমাদের যৌথ ফ্যামিলি, মানে আমরা একসাথে, পুরো ফ্যামিলি আমরা একসাথেই থাকি। আমার 2 ফুপু, বড় ফুপি ঢাকায় থাকে, আর বড় ফুপি সবার বড়, তারপরে আমার বাবা, তারপরে আমার 2 ছোট চাচা, তারপরে হচ্ছে গিয়ে আমার ছোট ফুপি। তো আমার ছোট ফুপিরও বিয়ে হয়ে গেছে, তার হাজব্যান্ড বাহিরে থাকে, যার কারণে সে তার শ্বশুর বাড়ি থাকে না, সেও আমাদের সাথে এখানে থাকে তার 2 ছেলে মেয়েকে নিয়ে। আর হচ্ছে গিয়ে আমাদের যে বাড়িটা হচ্ছে 3 তলা। নিচতলাটায় আমি থাকি, আমার মা, আমার 2 ভাই বোন। আমার বাবা তো দেশের বাইরে থাকেন, দাদা দাদু থাকেন, আর ছোট চাচা একটা রুমে থাকে। আর যেটা 2nd ফ্লোর, সেখানে হচ্ছে গিয়ে আমার মেয়ে ছোট ফুপি থাকে। আর যে একেবারে 3rd ফ্লোরে থাকে হচ্ছে আমার মেঝো চাচা। মেঝো চাচা তো, চাচাও দেশের বাহিরে, চাচি থাকে, চাচিও বেশিরভাগ সময় তার বাবার বাড়িতেই থাকে, বাট এখানে থাকে আর কি, মেঝো চাচি থাকে 3 তলাটায়। তো আমাদের বাড়িটা মানে খুবই সুন্দর, মানে চতুর্দিকে প্রচুর জায়গা নিয়ে বাড়িটা। মাঝখানে হচ্ছে আমাদের 3 তলা বিল্ডিংটা, চতুর্দিকে প্রচুর জায়গা, অনেক ফল ফুলের গাছ লাগানো, মানে খুব সুন্দর একটা বাড়ি। তো আশেপাশে যে যতগুলো বাড়ি আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর আর বড় হচ্ছে আমাদের বাড়িটা। তো যার কারণে আমার দাদু সারা জীবন মানে আমেরিকায় থেকে আসছে, তো মোটামুটি আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক ভালো, আমরা মানে খুবই ভালো অবস্থানে আছি। তো যাই হোক, তো আমার যে বাড়িতে আমাদের আশেপাশে যে আমাদের সাথে স্কুলে পড়তো ছোটোবেলা থেকেই যারা আছে, তো গ্রামে তো সবাই সবার বাড়িতে এমনিতেই এসে পড়ে। আর ঘটনাটা 2006 সালের, আমি আপনাদেরকে বলতেছি। তো সবাই হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে আসতো, বিকেল হলেই আমরা সবাই একসাথে হইতাম, তারপরে আমরা খেলতাম আমাদের বাড়িতে, যেহেতু অনেক জায়গা দৌড়াদৌড়ি করে। তো আমাদের যৌথ ফ্যামিলি, সব কাজিনরা আমরা সবাই একসাথে খেলাধুলা করতাম এইখানে। তো একদিন যখন আমি ক্লাস 6-এ পড়ি, তখনকার ঘটনা, একদিন আমি এরকম দৌড়াদৌড়ি করতেছি, ওই সময়টাতে আমার চাচা আর তার এক ফ্রেন্ড, তারা 2 জন হচ্ছে আসতেছে, মানে বাসার যে গেটটা ওইটা দিয়ে ঢুকতেছে, আর আমরা দৌড়াদৌড়ি করতেছি। তো তার সাথে আমি মানে খুব জোরে দৌড় দিছি, হয়তো ধাক্কা লেগে পড়ে গিয়ে একদম আমার হাত কেটে গেছে, পা ছিলে গেছে। তো সে আমাকে খুব জোরে একটা ধমক দিছে, যাই মেয়ে, চোখে দেখতে পাও না, এত বড় হয়ে গেছো, রাস্তা দৌড়াদৌড়ি করো, এভাবে মেয়ে মানুষ, এত দৌড়াদৌড়ি কিসের, খেলা কিসের, বসে বসে গিয়ে ঘরে খেলো, এটা এটা অনেকগুলো ধমক দিছে। তো তার প্রতি আমার ব্যাপারটা ছিল, আমি সবসময় তাকে ছোটোবেলা থেকেই দেখি, চাচার, সে ছোটোবেলা থেকে সে চাচার বেস্ট ফ্রেন্ড, আমাদের বাড়িতে তার আসা যাওয়ার সব কিছু আছে। তো আমি যখন ছোট তখন থেকেই তাকে আমি দেখি, সে দেখতে একদম সিনেমার নায়কদের মতো, বা সিরিয়ালে যেরকম দেখি না আমরা নায়কদের, খুব স্মার্ট, একদম অন্যরকম, ওই রকম সে দেখতে, যার কারণে তাকে আমার খুব ভালো লাগে। বাট ওই ভালো লাগা যে প্রেম ভালোবাসা এরকম না, সে দেখতে অনেক সুন্দর, আমি তার খুব প্রশংসা করি। অন্যদিকে আমাদের বাড়ির একটা নিয়ম ছিল যে যখনই চাচা তার কোনো ফ্রেন্ডকে নিয়ে আসবে, বা থাকে না যে বাহির থেকে যে বাবাও যদি তার কোনো ফ্রেন্ডকে নিয়ে আসে, তো আমাদের বাড়ির মেয়েরা বা বউরা কখনো ওইখানে নাস্তা নিয়ে যাওয়া বা ফ্রিলি কথাবার্তা বলা, ড্রয়িং রুমে আসা বসা, এগুলো হবে না। যার কাছে আসছে তার রুমে যাবে, বসবে, ওইখান থেকে আবার বের হয়ে চলে যাবে, মানে এরকম। আমার দাদা খুবই স্ট্রিক্ট, সে মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বউদের পর্দায় রাখতে পছন্দ করে, এরকম। তো যার কারণে তার সাথে আমাদের ওরকম মানে কোনো কথাবার্তা কখনো আমার হয় নাই। আমি এই প্রথম তার ভয়েসটা শুনলাম যখন সে আমাকে ধমক দিল, তখন সেটাও আমার কাছে খুবই ভালো লাগলো, যেহেতু তাকে আমার খুব ভালো লাগে। তো ওই দিনই প্রথম তার সাথে আমার মানে দেখা হইলো, এতটা কাছ থেকে দেখা হইলো। তারপরে চলে গেল, আমিও বাসায় চলে গেলাম, এভাবে 6-7 2 বছর চলে গেল। 7-এর শেষের দিকে আমার একটা ফ্রেন্ড হয়েছে স্কুলে, ও নতুন ভর্তি হয়েছে 7, বাট সারা বছর এরকম কথাবার্তা হয় না, অক্টোবর মাসে তার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে। তো ওই সময়টাতে মোটামুটি ফ্রেন্ডশিপ ছিল, যে খুব যে গভীর একটা সম্পর্ক এরকম না। তারপরে পরীক্ষা আসতে আসতে মোটামুটি খুব ভালো হয়ে গেছে সম্পর্ক। তারপরে তো 7-এর বার্ষিক পরীক্ষা শেষ হলে স্কুল বন্ধ দিয়ে দিল। এরপরে আমরা যখন ক্লাস 8-এ উঠলাম, 8-এর ফেব্রুয়ারি মাসে,
1 মাস পরে তখন করতো কি যে আমাদের বাসাটা হচ্ছে স্কুল যাওয়ার পথে, ওদের বাসা থেকে অনেকখানি হেঁটে এসে তারপরে আমাদের বাসা, তারপরে আবার অনেকখানি হেঁটে স্কুল। তো ওদের বাসা থেকে এসে আমাদের গেটের সামনে দাঁড়াইতো, তারপরে আমরা বের হইলে একসাথে আমরা স্কুলে যাইতাম। তা এভাবে মানে আমরা প্রতিদিন যাই। তো ও ওই গেটের সামনে এসে এসে দাঁড়ায় থাকে। আর ওর ব্যাপারটা ছিল, ও এত পরিমাণ সুন্দর ছিল, ওর নামটা ছিল সাবরিনা, অথচ ওকে সবাই আমরা পুতুল বলে ডাকতাম। মানে ও এত সুন্দর ছিল, সবাই ওকে খুব পছন্দ করতো, প্লাস ওদের বাসার মানুষ ওকে পুতুল পুতুল বলে ডাকতো, একদম বারবি ডলের মতো দেখতে ছিল। তো যে ও এখানে দাঁড়ায় থাকে দেখে একদিন ওই চাচার যে বন্ধু, ওনার নাম হচ্ছে শুভ, উনি আমাকে ডেকে জিজ্ঞেস করতেছে যে এটা কে কে রে, তুই তুই করেই বলে। পরে আমি বললাম আমার ফ্রেন্ড। তখন বললো কালকে আমার সাথে একটু দেখা করবি স্কুলে যাওয়ার আগে। আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, বলছে দেখা করব। তো তখন তো ক্লাস 8-এ উঠে গেছি, ততদিনের মতো মোটামুটি মানে ভালো লাগাটা ভালো লাগে, বাট ওই রকম ভালো লাগা বলতে প্রেমের ফিলিংস নেই, কারণ সে তো সম্পর্কে আমার চাচা হয়, আমার মাথায় হচ্ছে এইটা আছে। যাই হোক, তারপরে পরদিন তার সাথে দেখা করলাম, সে আমাকে একটা চিঠি লিখে দিল। এটা হচ্ছে 2008-এর ঘটনা। সে আমাকে একটা চিঠি লিখে দিল। ওই সময়টাতে তো আমাদের কারো কাছেই ফোন ছিল না। তো চিঠি লিখে দেওয়ার পরে আমি নিয়ে ওকে দিলাম বাসায়, মানে স্কুলে গিয়ে আমরা সবাই পড়লাম। পড়ার পরে জানতে পারলাম সে ওকে প্রেমের প্রস্তাব দিছে ওইটার মধ্যে। তারপরে তো আমরা আর কিছু বলি নাই। তো সে যেহেতু দেখতে এত সুন্দর, ও তো একটু গলে গেছে। তারপরে ও যেহেতু এত আবার সুন্দরী, ওর একটু মানে মুড নিয়ে চলা যে না না আমি প্রেম টেম করবো না, এগুলো এরকম চলতেছে। তো প্রায় 4-5 মাস হয়ে গেছে সে তার শুভ তার পেছন পেছন ঘুরতেছে, তাদের বাসা অবধি যাচ্ছে, তাকে মানে যতটুকু তাদের বাসার সামনে দাঁড়ায় থাকে একটু দেখার জন্য, মানে এরকম কাহিনী চলতেছে যেরকম আর কি করে প্রেম করার জন্য ছেলেরা। তো ও তো না 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 প্রেম করবে না, এরকম অবস্থা। তারপরে একদিন দেখলাম টিফিনের সময় আমরা সবাই বসে আছি, মানে এতদিন আমার কোনো প্রবলেম হচ্ছিল না যে উনি আমাকে দিয়ে দিয়ে ওকে চিঠি দিতেছে, আমি দিতেছি, আমার কোনো সমস্যা নেই। তো যেদিন টিফিনের সময় পুতুল বলল যে আমি হচ্ছে গিয়ে ওনাকে আজকে হ্যাঁ করে দিব, আমরা একটা চিঠি লিখে দিই, মানে সবাই বসছে চিঠি লিখবো দিয়ে তারপরে ওনাকে নিয়ে দিব। এইটা শোনার পরে যে আমার এত রাগ লাগতেছে যে ও কেন ওনাকে চিঠি দিবে, উনি পছন্দ করতেই পারে, ও কেন করবে, মানে ওর প্রতি সব দোষ। বাট উনি যে 4-5 মাস যাবত ওকে চিঠি দিয়ে যাচ্ছে সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তো এইভাবে মানে চলছে। তা আমি ওর সাথে খুব রাগ। তারপরে পুতুল চিঠি দিল, আমার কাছেই চিঠি দিল, আমি আবার নিয়ে সেই চিঠি দিলাম। তো তাদের দুইজনের প্রেম চলতেছে। পুতুল ওর বাবার ফোন থেকে তার সাথে রাতে কথা বলে, তারপরে হচ্ছে গিয়ে মানে মাঝে মাঝে তারা আবার চিঠি লেখালেখি করে, পেছন পেছন হাঁটে, কথা বলে, মানে খুব সুন্দর তাদের প্রেম চলতেছে। আর পুতুল স্কুলে এসে এগুলো আবার আমাদেরকে গল্প শোনাচ্ছে, রাত্রে ফোনে এটা বলছে ওইটা বলছে। তো আমার এগুলো শুনতে মানে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কেন কষ্ট হচ্ছে সেটা তো আমি বলতে পারি না। আমার মানে খুব রাগ লাগতো। এই রাগের থেকে একটা সময় আমি গিয়ে পুতুলের সাথে কথা বলা বন্ধ করে দিলাম, যে দূর হয় প্রেমই করুক ওনার সাথে, আমি আর ওর সাথে কথা বলবো না। তো আমি আর ওর সাথে কথা বলি না। তো 2008-এর সেপ্টেম্বর মাসে একদিন দেখতেছি যে ওদের সম্পর্ক ছিলই মনে হয় 2 মাস পরে একদিন দেখতেছি পুতুল কান্না করতেছে বসে বসে। তো 2-3টা ক্লাসই দেখছি, বারবার চোখ মুছতেছে। তারপর টিফিন টাইমে আমি আমার এক ফ্রেন্ডকে জিজ্ঞেস করতেছি ওর কী হয়েছে রে, ও কান্না করে কে? তখন ও বলতেছে যে উনি নাকি কালকে ওকে বলছে যে না তুমি তো একটা স্কুলে পড়ো, ছোট বাচ্চা, উনি তখন অনার্সে পড়ে, যে তোমার সাথে আমি আর কি প্রেম করব, তোমার সাথে আমার যায় না, তো ভাল লাগছিল এই জন্য একটু কথা বললাম, তোমার সাথে আমার আর মানে চলবে না প্রেমটা আর কি, ব্রেকআপ করে ফেলছে এরকম কিছু। এটা শোনার পর আমার জাস্ট এত খুশি খুশি লাগতেছে, আমাকে একদম বিচার হয়েছে যা। তা আমি তো তারপরে গিয়ে তারপর থেকে আমার আবার পুতুলের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেল। আমি আবার ওর সাথে কথা বলতেছি, যা প্রেমটা তো ভেঙে গেছে। তো আমি আবার ওকে সান্ত্বনা দিচ্ছি যে দেখছিস আমি তো বলছিলাম যে তুই প্রেম ট্রেম করিস না, কিন্তু তুই তো মানলি না, তুই সেই প্রেম করলে ওনারা ভালো না, এরকম মানে বললাম ওকে। তো আমি তো খুব খুশি, নাচতে নাচতে বাড়িতে গেছি। তো আমার যে ছোট ফুপি থাকে আমাদের বাড়িতে, তো ছোট ফুপির যে ছেলে, ও আমি এক সমান, ও আর আমি দুজনে এক ক্লাসেই পড়ি, ও এইটাই পড়ে। ও আমাকে বলতেছে, আমরা দুজন আবার খুব ভালো বন্ধুত্ব আমাদের দুজনের। তো আমাকে বলতেছে জানিস আজকে একটা কথা শুনছে। আমি বললাম কী কথা? তখন ও বলতেছে যে মামা, মানে আমার চাচার কথা বলতেছে, মামার ওই বন্ধু বলে কি যে ওনারা কে কয়টা প্রেম করে ওনারা আবার গয়না রাখে এগুলা, তারপরে না ওনারা কার চেয়ে কে বেশি প্রেম করতে পারছে এগুলা হচ্ছে গিয়ে কম্পেয়ার করে। এটাও আমাকে বলল। বলার পর না আমার জিনিসটা খুব বাজে লাগলো। সেই বেড়ার আমি এত ভালো ভাবতাম, এই লোক এত খারাপ, মানে আমার চাচার কোনো দোষ নেই, ওনারা দোষ দিতে যে এই লোক এত খারাপ।
তারপরে ওনার প্রতি মানে একটু বিরক্ত চলে আসলো আমার, এত বাজে মায়া লগে এরকম করে মায়াদের মানে ঠকাইতেছে। তা আচ্ছা ঠিক আছে, এরপরে তেমন আর কোনো কথাবার্তা নাই। তারপরে ক্লাস 9-এ উঠলাম। 9-এ ওঠার পরে যে ওই যে শুভ যে ছিল ওনার এক চাচাতো বোনের বিয়ে, তো ওনাদের সাথে খুব ছোটোবেলা থেকে, ওনাদের বাড়ি আবার আমাদের পাশের বাড়িতেই থাকে, ছোটোবেলা থেকে খুব ভালো সম্পর্ক, যেহেতু আমার চাচার বন্ধু বাড়িতে দাদা, ওনাদের সাথেও ভালো সম্পর্ক। তো ওনার চাচাতো বোনের বিয়েতে আমাদের দাওয়াত দিছে সবাইকে। তো আমাদের বাড়ির মেয়েদের তো আমার দাদা পছন্দ করে না, মানে সেজেগুজে আমরা বাইরে যাব এটা দাদা একদম পছন্দ করে না। তো আমার যে ফুফাতো বোন আছে একটা, ও 7-এ পড়ে, ও, আমি আর আমার যে ছোটো ফুপি, ও বলতেছে আমিও যাব। তো আমরা সবাই মিলে চুরি করে একদম দাদাকে না দেখায়া তারপরে হচ্ছে গিয়ে একদম সেজে টেজে ওই বাড়ির গায়ে হলুদে গেছি। তো ওইখানে যাওয়ার পরে তো বেশ কিছুক্ষণ কি করব, ওরকমভাবে তো করার কিছু নাই। আমরাই ভাই বোনরা কথা টথা বলতেছি, খাওয়া দাওয়া করতেছি, তো গান টান বাজতেছে, বসে শুনতেছি। কিছুক্ষণ পরে আমি উঠে মানে দাঁড়ায়া এক সাইডে দাঁড়ায় রয়েছি, আমার হাত ধরে আমাকে কেউ একজন টান দিয়ে মানে প্যান্ডেলের ভিতর থেকে বের করে নিয়ে আসছে। বাইরে আসছি, আসার পরে সে দেখলাম যে ওই শুভ আসছে। উনি আমাকে বলতেছে, আরে তুই তো শাড়ি পরছিস, তোর তো খুব সুন্দর লাগতেছে, তুই তো অনেক বড় হয়ে গেছিস, আমি তো এর আগ পর্যন্ত বুঝি নাই রে, তুই যে এত বড় হয়ে গেছিস, মানে এরকমই বলে তারপরে সে চলে গেল। মানে জাস্ট এতটুক কথাই বলছে, তোকে খুব সুন্দর লাগতেছে আর তুই তো অনেক বড় হয়ে গেছিস। তারপরে আমরা বাসায় চলে আসলাম। তো সে আমাকে মানে আমি তো তাকে মানে না পছন্দ করা শুরু করছিলাম, যে এই লোক মেয়েদের সাথে বারবার প্রেম করে, এই লোকের পছন্দ করা যাবে না। তারপরে আবার সেই পুরনো ফিলিংসটা একটু একটু কাজ করতেছিল। তো নিজেকে বুঝাই আমি যে আরে সে তো আমার চাচা হয়, আমার চাচার বন্ধু, তো তাকে নিয়ে এই ধরনের চিন্তাভাবনা করা যাবে না। আবার তার এত সুদর্শন মানে চেহারা, এত সুন্দর কণ্ঠ, এগুলো শুনলে আবার সব কিছু ভুলে যাই। এভাবেই চলতেছে। এর মাঝে তাদের দুইজনের অনার্স কমপ্লিট হয়ে গেছে, আমার চাচার আর হচ্ছে গিয়ে ওর। তো আমার চাচা দেশের বাইরে চলে যাবে, জার্মানিতে। ওনার সব কিছু ঠিকঠাক হচ্ছিল, আর ওরও দেশের বাইরেই যাওয়ার কথা। ওর ভাইও হচ্ছে অস্ট্রেলিয়াতে থাকে, বাট সে যাবে না। সরি, ওর বাবা থাকে অস্ট্রেলিয়াতে, ওর ভাই নাই, ও একমাত্র ছেলে ওর বাবা মায়ের। তো সে নাকি বাহিরে যাবে না। তো এতদিন মানে সবাই জানতো যে চাচাও যাবে, শুভও যাবে, দুজনে দেশের বাইরে চলে যাবে পড়াশোনা শেষ হলে। বাট এখন হচ্ছে গিয়ে সে বলতেছে যে না, আমি তো যাব না। তো ঠিক আছে, যাবে না, সে ঢাকায় গিয়ে মাস্টার্স করবে এবং হচ্ছে গিয়ে চাকরি বাকরি করবে, ব্যবসা করবে, সে বিদেশ যেতে চায় না। ঠিক আছে। তো আমার চাচার মানে সব কিছু ঠিকঠাক হয়ে ঠিক করতে করতে আমরা তো 9 থেকে 10-এ উঠে গেলাম। তো 2010 সালের হচ্ছে গিয়ে মার্চ মাসে, তখন সে চাচা একদিন আমাকে চাচার রুমে এমনিতেই ডাক দিয়ে নিছে যে এদিকে আয়, তোর সাথে কথা আছে। গেলাম, তো আমাকে বলতেছে যে আমি তো চলে যাব, এটা ওইটা নানান ধরনের কথাবার্তা বলে অনেকক্ষণ যাবত আমরা বসে বসে কথা বললাম। চাচার সাথে সাধারণত আমার কখনোই এত কথা হয় না, কারণ আমাদের তো ওইরকম মানে ফ্রি কোনো সম্পর্ক না, চাচাকে আমরা খুব ভয় পাই এই ধরনের। তো ওই জায়গায় চাচা অনেক কথা বলার পরে আমাকে চাচা বলতেছে যে সে আমাকে একটা কাগজ বের করে দিছে, কাগজটা উপরিভাগটা ঢাকা, একটা মানে ভাঁজ করা, শুধু মানে স্বাক্ষরের জায়গাটা ওইখানে দেওয়া, এখানে আমাকে একটা সাইন করতে বলছে। তো আমি না তাকে মানে সিগনেচার করে দিলাম। আমি তার জিজ্ঞেস করি নাই কিসের কাগজ বা কি, একবার চাচা বললো যে কর, আমি সিগনেচার করে দিয়ে চলে আসছি। তো ওইটা তো আমার আর মাথায় নাই। তারপরে চাচা চলে গেল। আমার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার আগে থেকেই মানে চাচা থাকা থেকে আমার হচ্ছে গিয়ে শারীরিক গঠন এরকম ছিল, আমি যখন ক্লাস 6-এ পড়ি তখনই আমি প্রায় মানে 5 ফিট 1 ইঞ্চি হাইট, আমার দেখতে খুব বড় সড়ো। আমি এখন ক্লাস 10-এ পড়ি, এখন আমার হাইট 5 ফিট 4 ইঞ্চি, মানে অনেক বড় দেখা যায়। তো সবাই মনে করে যে কত বড় জানি মেয়ে, বিয়ের প্রস্তাব আনে, সেই 6 থেকেই বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো চাচা চলে গেছে প্রায় 6 মাস, তার মধ্যে আমার এসএসসি পরীক্ষাও চলে আসছে, এর মধ্যে প্রচুর বিয়ের সম্বন্ধ আসতেছে। আর আমার মা বলতেছে যে ঠিক আছে, মেয়ের পরীক্ষা শেষ হোক, তারপরে দেখতেছি, তারপরে আসেন আপনারা দেখতে। তারপর পরীক্ষাটা শেষ হয়ে গেল। এখন পরীক্ষা শেষ হওয়ার পরে আমার মা হচ্ছে গিয়ে অনার্স কমপ্লিট করে তারপরে বিয়ে করছে। মাস্টার্সে পড়াশোনা করতেছিল, বাট আমার দাদু বলছে আর পড়াশোনা করতে হবে না, এই জন্য পড়াশোনাও করে না আর কোনোদিন চাকরি করতে দেয় নাই। তো ওইখান থেকে আমার মার একটা জেদ হচ্ছে যে আমরা 2 বোন, আমার মেয়েকে আমি এত পড়াশোনা করাবো না। পড়াশোনা করে কি হবে, সেই পড়াশোনা করে তো রান্নাবাড়াই করতে হবে আর ঘরেই থাকতে হবে, মেয়ে তো আর চাকরি বাকরি করতে দেবে না। এই কারণে আমার মা আমাকে পড়াশোনাই করাবে না, সে আমাকে এসএসসি পাস করায় বিয়ে দিয়ে দিবে, এরকম আমার মায়ের চিন্তা ভাবনা। বাট আমি পড়তে চাইতাম, আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম,
তো আমি মানে পড়তে চাইতাম, বাট বিয়ের সম্বন্ধ আসতেছে, এখন বাসার সবাই যদি চায় বিয়ে দিয়ে দিবে, আমার তো আর কিছু করার নেই। তখন হচ্ছে গিয়ে একটা জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসলো, ওইখানে ছেলেও লন্ডন থাকে, তাদের সব কিছু মানে পছন্দ হয়ে গেছে, ছেলে নিয়ে যাবে, ছেলে আসবে 6 মাস পরে। ওই সময়টাতে একদিন মানে চাচাকে এই খবর আমরা কেউই দিই নাই যে আমার বাসায় কি হচ্ছে না হচ্ছে। তো চাচা একদিন ফোন দিয়ে মাকে জিজ্ঞেস করতেছে যে ভাবি, ওর নাকি বিয়ে ঠিকঠাক করে ফেলতেছে, তোমাদের নাকি ছেলে পছন্দ হয়েছে। তো মা আবার বললো যে হ্যাঁ বাবা গেছিলো, মানে আমার দাদুর কথা বললো যে বাবা গেছিলো, বাবা ওদের বাড়িটারি দেখে আসছে, ছেলেও দেখতে আমরা সুদর্শনী ছবি দেখছি, সব কিছু সব ঠিক আছে, পড়াশোনা শিক্ষিত ছেলে, ভালো ফ্যামিলি, বিয়ে দিয়ে দিই, মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে না। তো চাচা প্রথমে তো মানে বলছে ভাবে বিয়েটা দিও না, অন্তত পক্ষে ওর ইন্টারটা করাও, ইন্টার পাস করলে তারপরে না হয় বিয়ে দিও, এত ছোটো মানুষ, 18 বছরও হয় না এখনও, কেন বিয়ে দিবে তেন বুঝাইতেছিল। বাট মা হচ্ছে তার মেয়ে, এখন তার কথা তো আর শুনবে না, সে যেহেতু বাসার সবার ছোট, তার কথার ততটা দামও নাই বাড়িতে। তারপরে গিয়ে এইভাবে মানে চললো বেশ কিছুদিন। তো ছেলে যেহেতু 6 মাস পরে আসবে, তো বিয়েটা তো 6 মাস পরে হবে। তো আমার এসএসসি রেজাল্ট হওয়ার পরে যেটা হইল যে আমার মা আমাকে বিয়ে দিয়ে দিবে, তখন হচ্ছে তারা আমাকে দেখতে আসছে। তখন মানে ব্যাপারটা আমার চাচার কাছে খুব সিরিয়াস হয়ে গেল। তখন চাচা ফোন দিয়ে প্রথমে বাবাকে বলছে যে ভাই, আমি তো তোমার মেয়ে, কিন্তু আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলছি, আমি তোমার মেয়েকে বিয়ে দিয়ে দিছি। এখন যদি তুমি ভাবিকে বোঝাও, বলো ওকে হচ্ছে কি বিয়ে, আমার যাতে কোনো বিয়ের না দেখায় ওকে, বা কোনো কিছু না করে এরকম। তো বাবা অনেক জিজ্ঞেস করছে যে কাকার সাথে বিয়ে দিছো, কী করছো না করছো। সে বলছে সব কিছু আমি বলবো, আগে আমার কাগজ হোক, কাগজ হলে আমি দেশে যাব, দেশে যেয়ে তোমাদেরকে সব কিছু বুঝায়া বলবো। তো ফাইন এরকম বলছে। বাট বাবা তো তার ভাই একটু হইলেও মেনে গেছে, বাট বাবা দেশের বাইরে, তার কাছে করার ওরকম কিছু নাই। কিন্তু আমার মা যখন এই কথা শুনছে, চাচা আবার মাকেও বলছে, মাকে যখন বলছে, তখন আমার মা ধারণা করে নিছে যে আমি হয়তো কারোর সাথে প্রেম করতাম, যেটা আমার চাচা জানে, চাচাকে বলছে, তাই চাচা আমাকে বিয়ে দিয়ে দিছে। এখন আমাকে ঘুরে ঘুরে মা জিজ্ঞেস করতেছে যে তুই কার সাথে প্রেম করতি, কোন বাড়ির ছেলে বা কী আসলে বিষয়, সব কিছু জিজ্ঞেস করতেছে যে তাকে হচ্ছে গিয়ে কেন আমি যাতে বলি। কিন্তু এই সম্বন্ধে তো আমার কোনো ধারণাই নেই, আমি তো কারোর সাথে প্রেম তো দূরে থাক, আমি তো কারোর সাথে কথাও বলি না, আর আমার বিয়ে হয়েছে এটাও তো আমি জানি না। তারপর আমি খুব কান্না করতেছি, আর আমার মা আমাকে প্রচুর মারতেছে, মানে যেখানে যা পাইতেছে হাতের সামনে, খুন্তি বটি জুতা, মানে যা যেখানে পাইতেছে ইচ্ছা মতো মারতেছে, কথায় কথায় ঠাস ঠাস চড়াইতেছে যে এত বড় সাহস মেয়ে তোমার কেমনে হয়ে গেছে। বাট আমি তো কিছু জানি না, এখন আমি কী বলবো আর কী করবো। তারপরে আমি অনেক কান্নাকাটি করে ছোটো ফুপিকে গিয়ে বললাম, ফুপি তুমি চাচার একটু ফোন দাও তো, আমি চাচার সাথে কথা বলে কী বলছে আম্মুরে। পরে চাচাকে ফোন দিলাম, ফোন দেওয়ার পর জিজ্ঞেস করলাম যে তুমি আম্মুরে কী বলছো, তুমি নাকি আমাকে বিয়ে দিয়ে দিছো, কার সাথে বিয়ে দিছো তুমি আমার, এখন তো মা আমার খালি মারতেছে। এ পর্যন্ত বাবা ও চাচা দুইজনের একজনও জানে না যে মা আমাকে মারতেছে এত। তারপরে গিয়ে চাচা আমারে বললো, যার সাথে বিয়ে দিছে তোমার বলবো না, পরে সমস্যা নেই, তুমি চিন্তা করো না, তুমি হচ্ছে গিয়ে মাকে বোঝাও যে তুমি এই বিষয়ে কিছু জানো না। আর আমিও তোমাকে বলছি যে তুমি জানো না, তুমি ওই দিন যে আমার রুমে গেছিলে, পরে একটা সিগনেচার করতে বলছিলাম, তখনই তোমার বিয়ে হয়ে গেছে। ওকে, তো আমি তো বিয়ে হয়েছে কার সাথে সেটা তো আর আমি জানি না, তো আমি আর তত এটা নিয়ে মাথা ঘামাইনি। এর মধ্যে মায়ের খাইতে খাইতে আমার 1 বছর চলে গেছে। আমার মা যা পারতেছে তা বলে আমাকে গালাগালি করতেছে নোংরা ভাষায়, দাদু এত ধমকাইতেছে, মানে সে কারো কথা শুনতেছে না, তার ধারণা আমি সব জানি, আমি কিছু বলতেছি না। তো সে আমাকে মারতে মারতে একটা সময় সে নিজে হয়রান হয়ে গেছে, আমার কলেজে ভর্তি হওয়া হইল না, 1 বছর চলে গেল এভাবে তার হাতে আমার মায়ের খেতে খেতে। তারপরে হচ্ছে গিয়ে আমি আর মানে নিতে পারতেছিলাম না, এত বাজে হয়ে গেছে বাসার পরিবেশ, আর আমার মায়ের মুখের ভাষা এত নোংরা হয়ে গেছে যেটা আমি কোনো দিন শুনি নাই এখন অবধি। আর মানুষের শরীরেই বা কতক্ষণ কুলায় মায়ের খাইতে খাইতে, আর একটা রুমের মধ্যে বন্দি, আমাকে ফুপিদের রুমে উপরে যাইতে দেওয়া হয় না, কোথাও বের হইতে দেওয়া হয় না, বান্ধবীরা সবাই কলেজে ভর্তি হয়ে গেল, মানে কোনো কিছু একদম আমাকে জাস্ট বন্দি করে রেখে মানসিক রোগী বানায় ফেলতেছে। পরে একদিন আমার বড় ফুপি, ঢাকা থেকে, ফুপি তেমন একটা আসে না, 1-1.5 বছর 2 বছর পর একদিন আসে। তো এই খবরটা মানে ফ্যামিলির বাইরেই যায় নাই, বাড়ির যারা আছে তারাই জানে, বাইরে ওইরকমভাবে যায় না, ফুপিও জানে না। তো ফুপি ঢাকা থেকে আসছে, আসার পরে দেখতেছে যে আমি শুকায় টুকে, আমি তো দেখতে বেশ সুন্দরী, তা আমি একদম শুকায় কালো হয়ে গেছি, আমার চোখের নিচে কালি পড়ে গেছে। তো সব জিজ্ঞেস করতে করতে একটা সময় দাদি আর কি বড় ফুপিকে বলছে, ছোটো ফুপি দাদি সবাই বলছে, মানে আমার মা কারো কথা শুনতেছে না, যে এরকম 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 হয়েছে। ওরে নাকি যে ছোটো চাচার কথা বলছে যে রাজীব নাকি ওকে বিয়ে দিয়ে দিছে, এখন হচ্ছে গিয়ে কার সাথে বিয়ে দিছে সেটাও বলে না,
আর ভাবি তোকে সারাক্ষণ মারতেছে, ছোটো ফুপি বলল। বলার পর আমার বড় ফুপি তো খুব রাগ হয়েছে, আবার চাচাকে ফোন দিছে, জিজ্ঞেস করছে, তো চাচা বলছে যে আপু যেটা করছি ভালোই করছি, আর যে ওকে বিয়ে করছে তাদের তোমাদের পছন্দ হবে আর ওকে খুব ভালো রাখবে, আমি অনেক চিন্তা ভাবনা করেই করছি, তোমরা এই বিষয়ে আর কোনো মানে করো না, ও পড়াশোনা করুক, আমার কাগজটা হইলে আমি আসবো দেশে, আসার পরে সব কিছু এই বিষয় নিয়ে কথা বলবো। তখন বললো যে ফুপি যে ওকে তো মারতে মারতে ভাবে আধামরা করে ফেলতেছে। তখন আমার ছোটো চাচা বুদ্ধি দিল যে তুমি ওকে ঢাকা নিয়ে যাও, তোমার সাথে ঢাকা নিয়ে গিয়ে ওকে কলেজে ভর্তি করে দাও, আর তুমি বড় ভাইয়ের সাথে কথা বলো এই বিষয়ে, ও পড়াশোনা করতে থাকে, এর মধ্যে আমি তো আসতেছি। তো ঠিক আছে, আমিও তো খুব বিরক্ত হয়ে গেছি, কথায় কথায় মার খাইতে খাইতে, খাবার খাই না ঠিক মতো, জীবনটা কেমন অগোছালো হয়ে গেছে হুট করে। তো যাই হোক, তারপরে ফুপি আবার বাবার সাথে ফোনে কথা বললো যে ভাই এমন এমন আমি ওকে নিয়ে যাই, এখানে ভাবি এমন এমন, মানে আমার বাবাকে কেউ এতদিন বলে নাই যে আমার মা আমাকে এত মারতেছে, আর আমি তো বাবার সাথে লজ্জায় কথাই বলি না, যে সবার যেহেতু ধারণা হয়ে গেছে আমিই মনে হয় প্রেম করি, ওই জায়গা থেকে আমার আর কথা টথা বলা হয় না। তারপরে ফুপি এটা বললো বাবাকে, আমার মা এখন আমাকে যেতে দেবে না, আমার মেয়ে আমি মানুষের বাসায় কেন রাখবো, আর পড়াশোনা করতে হবে না, ওইখানে থাক, ও আসলে বিয়ে দেবো। তো ফুপি বলতেছে বিয়ে যদি ও রাজীব আসলেই দাও তাহলে আর কি দরকার এখানে বসে থেকে অযথা সময় নষ্ট করার, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে, এর চেয়ে ভালো ও পড়াশোনা করুক, ঢাকা আমার বাসায় থাক। তো আমিও রাজি যাবো, বাবার কাছে খুব বললাম যে হ্যাঁ বাবা আমি ফুপির সাথে চলে যাব। তো ওই দিন আর ফুপি আমাকে নিতে পারলো না মার মানে জোরাজুরিতে। তারপরে ফুপি চলে গেল, ফুপি চলে যাওয়ার পরে আমার দাদু খুব রাগ হয়েছে, দাদু হচ্ছে গিয়ে আমার নানাকে ফোন দিছে, তারপর আমার মামাদেরকে ফোন দিয়ে এগুলো মানে ব্যাপারটা পুরো ক্লিয়ার করছে, জানাইছে যে এই বিষয়ে আমরা কেউ কিছুই জানি না, অযথা হচ্ছে আপনার মেয়ে এরকম করতেছে, আমার নাতনিকে কী করে ফেলছে দেখেন, এখন ওরে যখন বলতেছি যে ওকে ঢাকা পাঠাই দিব, সেটাও যাইতে দিতেছে না। তখন তারা অনেক বুঝাইছে। তারপর আমার ছোটো মামা আমাকে নিয়ে আমার বড় ফুপির বাসায় আমার কাপড় টাপড় সব কিছু গোছগাছ করে যা যা প্রয়োজন নিয়ে আমাকে ওখানে দিয়ে আসছে। তারপরে আমি ফুপির বাসায় থাকতে থাকলাম। আর সে ওই যে শুভ, ও কিন্তু ঢাকা চলে আসছে। ঢাকা আসার পরে হচ্ছে গিয়ে ও মাস্টার্স করতেছে, প্লাস মানে ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা করতেছে, খুঁজতেছে আর কি, ব্যবসা করার রাস্তা খুঁজতেছে। তো এখান থেকে মানে আমি আমার ফুপির বাসায় আসলাম, তো মোটামুটি মানে কাছাকাছি এরিয়াতেই। এরপরে আমাকে কলেজে ভর্তি হইলাম, কলেজে ভর্তি হওয়ার পর এখন তো একটু মানে স্বস্তির জীবনযাপন পাইলাম, যে এখন কেউ আর কথায় কথায় গালি দেয় আর মারে না, দোষ ছাড়া, মানে অযথা তো আমার উপরে এতটা শাস্তি গেল এতদিন। কলেজ ভর্তি হওয়ার পরে নতুন একটা জীবন খুব সুন্দর করে মানে কাটতেছে, খুব ভালোই আছি। তখন আমার কাছে ফোন নাই, তো এই বাড়িতে আমার ফুপি হচ্ছে সরকারি চাকরি করে, ফুপাও সরকারি চাকরি করে। এখানে হচ্ছে আমার দুই বোন, এক ভাই, ওনারা বড় আপু অনার্সে পড়তেছে, ছোটোটা হচ্ছে ক্লাস 9-এ পড়ে, আর যে একেবারে ছোটো ভাইটা ও ক্লাস 6-এ পড়ে। তো ওরা 3 ভাই বোনে ওদের 3 ভাই বোনকে দেখে রাখে। ফুপি আর ফুপা দুইজনে কাজে চলে যায়, কাজের আন্টি আছে, উনি এসে কাজ টাজ করে দিয়ে যায়, ওনারা ওনাদের মতো বাইরে মানে যার যার লাইফ তার নিজেরই সব কিছু গুছায় গাছায় করতে হয়, স্কুল যাওয়া থেকে ধরে এভরিথিং এরকম। তো এখানে এসে আমার দায়িত্ব আমাকেই নিতে হবে। তো তখন প্রথম 2-3 দিন বড় আপু আমাকে বুঝায় দিল কিভাবে যাব কলেজে। তো আমাদের যে বাসায় ফুপিটা থাকতো ওই বাসায় নিচতলারই একটা মেয়ে আবার আমার সাথে ওইখানে ভর্তি হয়েছে এক কলেজেই, ওর সাথে মাঝে মাঝে যাইতাম। তো এভাবে 1 মাস ক্লাস করলাম। 1 মাস ক্লাস করার পরে একদিন বের হয়েছি ছুটির পরে, দেখতেছি যে শুভ দাঁড়ায় আছে। এখন সে আমাকে ডাক দিছে, আমি তো অবাক হয়েছি, আপনি কীভাবে জানেন আমি এই কলেজে পড়ি? তো বললো যে আমি জানি তুই এই কলেজে পড়িস, তো এটা ওইটা, চল তোরে বাসায় দিয়ে আসি। তো আমি বললাম না, আমি বাসায় আপনার সাথে যেতে হবে না, আমি যেতে পারবো, রিক্সা নিয়ে যাইতে পারি, এখন আমি চিনি। পরে আমার ধমক ধমক দিয়ে আমাকে উঠাইলো বাইকে। তো বাইকে উঠলাম, পরে জিজ্ঞেস করলো কিছু খাবি? আমি বললাম যে না এখন কিছু খাবো না, আমি তো ভয়ে মরে যেতেছি, এই বেটায় কোত্থেকে আসছে এখানে। তারপরে আমাকে দিয়ে আসছে। তো যেহেতু নিজেদের গ্রাম না, এলাকা না, ঢাকাতে, আর ফুপাফুপি দুইজনই চাকরিতে, আমাকে কেউ তেমনভাবে চিনেও না, তো চিন্তা ভাবনা করে চলে আসলাম তার সাথে বাইকে। তো আমাকে বাবা মোটামুটি একটা অ্যামাউন্টের খরচের টাকা পাঠাইতো প্রতি মাসে, ফুপিও মাঝে মাঝে কিছু দিত, ছোটো চাচা আমার জন্য টাকা পাঠাইতো। তো আমার এমনিতেই মানে খুব টাকা পয়সা থাকতো। তার মধ্যে এখন যেটা হচ্ছে, সে প্রায় প্রতিদিনই আমাকে মানে নিতে আসে, ছুটির পরে সে এসে আমাকে বাসায় দিয়ে যায়। তো এভাবে তো প্রায় 7-8 মাস কেটে গেল, খুব সুন্দরভাবে কাটতেছে। সে ছুটির পরে যাচ্ছে, মানে একটা অভ্যেসের মতো হয়ে যাচ্ছে। তার সাথে না তো আমার কোনো প্রেমের সম্পর্ক, বাট মানে সে আমার চাচার ফ্রেন্ড, আমি তাকে চাচা বলে ডাকি, তাকে আমি 100 বার চাচা চাচাই বলতেছি এরকম। তো এখানে সে আমাকে মানে ছুটির পরে এটা ওইটা কিনে দিতেছে, এটা ওইটা মানে চুড়ি কিনে দিতেছে, কোনো দিন
জুয়েলারি ছোট ছোট যে ফুটপাতে বিক্রি করে না, ওইখানে দাঁড় করায় কলেজের সামনে থেকে এটা ওইটা মানে অনেক কিছু কিনে দিচ্ছে। তো আমি এটা মানে খুব এনজয় করতেছি। তো আমার তার প্রতি তো একটু না একটু ভালো লাগা আগের থেকেই ছিল। তার মধ্যে বাইকে করে ঘুরতেছি, অন্যরকম একটা ফিলিংস, নিজেকে নায়িকা নায়িকা মনে হইতেছিল। তো এভাবে চললো প্রায় 7-8 মাস। এরকম যাওয়ার পরে হুট করে একদিন বাড়ি থেকে ফোন আসলো যে দাদু খুব অসুস্থ। তো দাদু খুব অসুস্থ, আমার আবার দাদুর সাথে খুব ভালো সম্পর্ক। তো আমি অনেক দিন তো হয়ে গেছে বাসা থেকে আসছি, তো আমি ভাবছিলাম যে যাব বাড়িতে। তো যেভাবেই হোক আমি তো আমার চাচা আবার ফোন দিয়ে বলে দিছে বাড়িতে যে শুভ তো ঢাকায় থাকে, ওকে বলো তাহলে তিথিকে নিয়ে আসবে আসার সময়। তো এটা বলছে পরে মা হচ্ছে গিয়ে আবার শুভর নাম্বারটা দিয়ে দিছে। মা শুভকে ফোন দিয়ে বলছে কি তো ওর দাদু ওকে দেখতে চাইতেছে, তুমি নাকি দেশে আসবা। তো এটা চাচা সব মিথ্যে কথা বলছে এগুলা, তুমি নাকি আসবা, আসার সময় ওকে একটু নিয়ে আইসো। তো ও বাইকে করে আর যাওয়া আসা করে বাকি এগুলো তো আর আমার মা কিছুই জানে না। তো সে জানে চাচার ফ্রেন্ড যেহেতু, তাহলে তো চাচার মতোই, সে তো নিয়ে আসবে আমার মেয়েকে, সেফলি বাড়িতে পৌঁছায় দেবে। পাশাপাশি বাড়ি একটা বিশ্বস্ত লোক না, সে ছোটোবেলা থেকে তাকে দেখছে। তো সেইভাবে বলছে। বলার পরে সে দেখলাম সন্ধ্যাবেলা ফুপিদের বাসায় আসছে। সন্ধ্যের একটু আগে মনে হয় 4টা-5টার দিকে আইসা বলতেছে যেমন এমন তোমার দাদু নাকি অসুস্থ, তো তোমাকে যাইতে বলছে। তো ফুপি তখন অফিস থেকে আসে নাই এখনও। তো বড় আপু বললো যে আচ্ছা তুমি যাও, আমি মাকে বলবো যে মামি বলছে। বলতেছে হ্যাঁ মামি বলছে, তোমার মামি বলছে ওকে নিয়ে যাইতে, আমি বাড়িতে যাইতেছিলাম তো এই জন্য। তারপরে আমি তার সাথে গেলাম। যাওয়ার পরে তো প্রথমবারের যেহেতু মানে অন্যরকম একটা এত লং জার্নি, তার মধ্যে বাইকে করে, তার মধ্যে আবার নিজের ক্রাশের সাথে, আমার তো একদম উঠতেছিলাম। তো কাপড় টাপড় তেমন নেই, একটা ব্যাগ নিছি, ছোটো একটা কাপড় নিয়ে তার সাথে চলে গেলাম সিলেট ঢাকা থেকে। তো লং একটা জার্নি বাইকে করে। তো প্রথম তো উঠে একদম মানে করে একটু দূরত্ব বজায় রেখে বসছি, যত হোক চাচা তো এরকমভাবে। তারপরে অনেকক্ষণ যাওয়ার পরে তো সে আমাকে বলতেছে যে ভালো করে ধরে বস। তো আমি তো তখন হচ্ছে গিয়ে ইন্টারে পড়ি, কলেজে তার সাথে একটু ফ্রি হয়ে গেছি এতদিন পর্যন্ত, মানে সে আমাকে বাসায় দিয়ে যাইতেছে, এত কথাবার্তা বলি। তা আমি বলতেছি থাক, আমার শক্ত করে ধরার দরকার নেই, যখন আপনার বউ বসবে তখন আপনাকে শক্ত করে ধরে বসবে, আমি এভাবেই ঠিক আছি। তখন না সে বলছে কি যে সমস্যা কি, বউয়ের সাথেই তো বসে আছি। তা আমি এই জিনিসটা না মাথায় নিইনি কী বলছে। তো ওই সময় ওইটা আর আমার মানে এত গায়ে লাগেনি। তখন আমি আবার তাকে মানে বলতেছি, এক জায়গায় নামছি, আমি বলি কি আপনারা এত কষ্ট না করলেও চলতো, এখানে তো এক গাড়িতেই চলে আসা যায়, আমি তো বাসে উঠলেই চলে আসতে পারতাম একা একা, আম্মু তো অযথাই ভয় পায়। তখন সে বলতেছে যে আমার পার্সোনাল জিনিস আমি যেখানে সেখানে ছেড়ে দিব না, এত সহজ। তো তার পার্সোনাল জিনিসটা কি সেটা তো আমি আর খুঁজে পেলাম না। তা আমার ছোট মাথায় তো আবার এত কাজ করে নাই। তো ঠিক আছে, তার সাথে গেলাম বাড়িতে। যাওয়ার পরে যেটা হয়েছে, মাঝখানে একদিন থাকছি, তারপর দিনই সে মানে আম্মুকে বলতেছে যে ভাবি আমি তো, সে আমার মাকে ভাবি ডাকে, ভাবি আমি তো চলে যাব, এখন কি তিথি কি যাবে ঢাকায় নাকি আমি একাই চলে যাব, ওকে পরে আপনি নিয়ে দিয়ে আসবেন বা কেউ আসবো। তো যেহেতু এতটা একটা দূরত্ব, একা চলে গেলে দাদুর সাথে আমার দেখা হয়ে গেছে, দাদু এখন মোটামুটি একটু ভালো আছে, দাদু আমাকে অনেক দেখতে চাইতেছিল। তো সবাই ভয় পাইতেছিল যদি দাদু মারা যায় আমাকে না দেখি, এই জন্য আমাকে আসতে বলা হয়েছে। তো মা বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি সকালে, সে গেছে যে সকালবেলা যে আজকে চলে যাবে, তখন বলছে যে সকালে যাও না, আমি আপার জন্য একটু পিঠা বানায় দিই, তুমি বিকেলবেলা যাও, তুমি ওকে নিয়েই যাও। তো ঠিক আছে, সে ওইটারই অপেক্ষায় ছিল যে সে আমাকে নিয়ে আসবে। তারপরে মা পিঠা টিঠা বানায় বিকেলবেলা দিল, আমি আর সে হচ্ছে গিয়ে আসলাম। তারপরে আমরা ঢাকায় আসতে আসতে প্রায় রাত্রের 10টা বেজে গেছে। 10টা বাজে আসার পরে ফুপিদের বাসায় সে আর ভেতরে ঢোকে না, আমাকে দিয়ে চলে গেছে। তো কারো ভেতরে মানে এক পয়সার সন্দেহ বা এই ছেলে কেন আসে, আমাকে যে নামায় দিয়ে যায়, সেটাও আমার ফুপির যে নিচে বাসার নিচে যে দোকানদার, সে ফুপিকে বলছে যে আপনার ভাতিজিকে এরকম দেখি কেউ একজন একটা ছেলে বাইকে করে দিয়ে যায়। হ্যাঁ, আমাকে ফুপি জিজ্ঞেস করছে, আমি বলছি যে সে তো শুভ কাকা আসছিল। তখন ফুপি আবার এটা বলে দিছে, মানে এখানে একদম চিল, কারো কোনো সন্দেহের কোনো রাস্তাই নাই। তারপরে এইভাবে চললো। তারপর আমার ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা শেষ হয়ে গেল। এখন সেকেন্ড ইয়ারে যখন আমি উঠলাম, তখন আমি দেশে ফুপিদের সাথে একবার গেলাম, ঘুরে আসলাম। তারপরে সেও তার মানে ব্যবসা বাণিজ্য গুছাচ্ছিল, সে মেডিসিনের কিছু একটা বিজনেস করতেছিল,
পাশাপাশি পড়াশোনাটাও করতেছিল। তো সব কিছু মিলে মিশে তার বাসা থেকে তার জন্য টাকা আসতো, সে একা একটা ফ্ল্যাট নিয়ে থাকে, মানে ভালোই চলতেছিল সে মাঝে মাঝে। এখন আর সে আগের মতো মানে নিয়ম করে প্রায় প্রতিদিনই আমাকে আনতে যেতে পারে না, যেহেতু সে নতুন ব্যবসা শুরু করতেছে। মানে মাঝে মাঝে আসে, সপ্তাহে 2-1 দিন আসে, বা সে না আসলে আমি আবার তাকে মিস করি, এই ব্যাপারটা আমি বুঝি। তো আমার যে ফুফাতো বোন ছোটোটা ক্লাস 9-এ যেটা পড়ে, ওইটা আমাকে বলে যে এই লোক তোমাকে দেশে যাওয়ার সময় নিয়ে যায়। আবার সে আসলে আমি ওকে বলি যে আমাদের যে রিক্সা ভাড়ার যে টাকাটা, আসলে আমি তো কলেজ যাতায়াতের আমার একটা হিসেব করে একটা খরচ দেওয়া হয়, তো সে যখন আমাকে বাসায় দিয়ে যায় আমার ওই টাকাটা পুরোটা তো বেঁচে যায়, ওইটা দিয়ে আমরা দুজন আবার এটা ওইটা কিনে খাই। তো ও আমাকে বলে যে সে তোমাকে এত বাসায় দিয়ে যায়, এত তুমি তার সাথে ঘোরো, এটা ওইটা গিফট করে, ওকে সব দেখাই। মানে বড় আপুর সাথে তো একটু ভয় করে যেহেতু সে বড়। তো ও বলে এই লোক মনে হয় তোমাকে পছন্দ করে। আর আমি বলি আরে এ তো আমার চাচা, তাই সে আমাকে কীভাবে পছন্দ করবো, চাচার বন্ধু তো চাচা হয়, চাচার সাথে কি কখনো বিয়ে হয়, আমি এগুলো বলি। আর অপর দিকে তার উপরে যে আমি তাকে পছন্দ করি বা সে দেখতে এত সুদর্শন, এটা আমি আর আমার ফুফাতো বোন প্রায় আলোচনা করি। মানে সে এত সুন্দর, বড় আপু সবসময় বলে যে সে দেখতে অনেক সুন্দর বা স্মার্ট, নায়ক হইতে পারতো, এরকম আর কি। তো এইভাবে চলতে চলতে আমার ইন্টার পরীক্ষা শেষ হয়ে গেল। আমি এর মাঝে 2-3 বার গিয়ে আসলাম সিলেট, কিন্তু আমার মা যখনই যাই মানে একদিন ভালো থাকে, তারপরে তার আবার শুরু হয়ে যায়, কার সাথে বিয়ে হয়েছে সেটা মনে পড়লে সে আমাকে আবার গালাগালি শুরু করে। তো এই জন্য আমার আর ওইখানে যেতে ইচ্ছে করে না। এভাবে চললো। যাওয়ার পরে তারপরে আমি ইন্টার পাস করলাম, খুব ভালো রেজাল্ট হইলো। তারপরে অনার্সে ভর্তি হওয়ার প্রায় 3-4 মাসের মাথায় একদিন মানে যে কোনো একটা দরকারে খুব বেশি বাসায় যাওয়ার প্রয়োজন ছিল। তো আমি বললাম কি যে ফুপিরা হচ্ছে তার ননদের বাসায়, মানে আমার ফুপির ননদের বাসায় তাদের একটা ফাংশন আছে, ওইখানে তারা 3 দিনের জন্য যাবে। তো 3 দিনের জন্য বলতে তাদের কথা ছিল তারা বুধবারে যাবে, শুক্রবার বিকালে তারা চলে আসবে, এরকম মানে তাদের কথা। কিন্তু আমার তাদের সাথে যেতে ইচ্ছে করতেছিল না। তো তা এখন আমাকে কে দেশে দিয়ে আসবে, তখন আমি ফুপির কাছে মিথ্যা কথা বলছি। আমি বলছি কি যে আমাকে শুভ কাকা তো যাবে দেশে, ওনার সাথে আমি চলে যাই দেশে, আমি 3-4 দিন থেকে আসি, আর তোমরা হচ্ছে গিয়ে বিয়ে খেয়ে আসো। এটা ফুপিকে বলছে, কিন্তু সে তো আর বিদেশে যাবে না। তো আমার তো খুব সাহস হয়ে গেছে তার সাথে কথা বলতে বলতে। তারপরে গিয়ে তাকে আমি ফোন দিয়ে বললাম, বড় আপুর ফোনটা নিয়ে বললাম যে আপনি একটু কালকে কলেজের সামনে আইসেন, আপনার সাথে একটা কথা আছে। তখন সে আসছে, আসার পর আমি বললাম যে এমন তো ফুপিরা চলে যেতেছে, আমি একটু দেশে যেতে চাই, আপনি কি আমাকে একটু নিয়ে যাবেন? তখন বললো যে আচ্ছা ঠিক আছে চলো, তাহলে কখন বের হবা? আমি বললাম যে না, ফুপিরা তো বুধবার দিন চলে যাবে, আমি বুধবার দিনে যাব, কলেজ শেষ করে 3টার দিকে বের হব। বলছে আচ্ছা ঠিক আছে। তারপরে বুধবার দিন ফুপিরা চলে গেল, ফুপি তার ননদের বাড়িতে চলে গেছে, আর আমি হচ্ছে গিয়ে ওনার সাথে চলে গেলাম সিলেট। তো সেও আমাকে রেখে আর আসে নাই ঢাকায়, ওখানেই ছিল। তারপরে তো বুধ বৃহস্পতি শুক্রবারও থাকলাম, যেহেতু ফুপিরা শুক্রবার বিকেলে আসবে বলছে, আমি মানে শনিবার সকালে তার সাথে আসবো, এরকম। সে ওইখানে ছিল। তো তাকে আর আমি বলি নাই যে আপনি হচ্ছে গিয়ে মানে আইসেন না বা কোনো কিছু, এরকম তাকে আমার বলা হয় নাই। তাকে মানে আমি আপনার সাথে ফিরবো এটা আর তাকে বলি নাই, কিন্তু সে নিজের ইচ্ছায় আসে নাই। পরদিন সে হচ্ছে শুক্রবারে একবার আসছে, তখন আম্মা বলছে যে ওটা তো শুক্রবারে আসবে, ও শনিবারে যাবে, তো তুমি কি কালকে থাকবা না চলে যাবা? বলছে না থাকবো, সমস্যা নেই, ওকে নিয়ে যাব। তারপরে তার সাথে শনিবারে আবার ঢাকায় ব্যাক করলাম। তার সাথে যখন ঢাকা আসলাম, আসার পরে ফুপিদের বাসায় গিয়ে দেখতেছি তাদের বাসায় একদম লক করা, কেউ আসে নাই। তো 5টা ফ্ল্যাটের আন্টিকে জিজ্ঞেস করলাম যে আন্টি ফুপিরা কি আসে না এখনও? তো বললো যে না, তোমার ফুপির তো আসার কথা কালকেই, কিন্তু এখনও তো আসে নাই। তো আমার কাছে তো ফোন নাই, ফুপির নাম্বারও আমার মুখস্থ নাই। তারপরে আমি বললাম আন্টি ফুপিকে একটা ফোন দেন। তো ফোন দেওয়ার পরে ফুপি বলতেছে যে আমরা তো আজকে আসতে চাইছিলাম, আজকে তো আর আসতে পারি নাই, তাইলে আমরা হচ্ছে গিয়ে কালকে আসবো, মানে রবিবার আসতে আসতে ওনাদের বিকেল হয়ে যাবে। তো তারপরে তো আমি রাত্রে কোথায় থাকলাম বা কী হলো সেটা জানার জন্য তো দ্বিতীয় পর্বটা দেখতে হবে, আর দ্বিতীয় পর্বের জন্য বেশি বেশি করে কমেন্ট করতে হবে। আর আজকে ইউটিউবে কিন্তু অনেক সুন্দর একটা গল্প আছে, তো সবাই একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে গিয়ে গল্পটা শুনে আইসো। তো গল্পটা কেমন লাগলো জানাবা, এই গল্পটাও অনেক মোটামুটি রোমান্টিক, আশা করি তোমাদের ভালো লাগবে। কমেন্ট করে অবশ্যই জানাবা কেমন হয়েছে। আর 8:30টার সময় লাইভে আসবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।